আজকের ভিডিওটি শুরু করার আগে আমাদের গত ভিডিওতে কমেন্ট করে এই গল্পের দ্বিতীয় পর্ব আনার অনুরোধ করার জন্য বিশেষ ধন্যবাদ জানাতে চাই দেবাদ্রিতা গুপ্তা এবং রুকায়া মিমকে। আপনাদের ভালোবাসার জন্যই আজকের এই নতুন পর্বটি নিয়ে আসা সম্ভব হয়েছে। রসিকার ধাবা একদিনেই খুব জমে উঠেছে। দুপুর থেকে রাত অবধি মানুষ সেখানে খেয়ে তৃপ্তির ডেকুর তোলে। পরদিন সকালে নরম রোদ উঠেছে। রসিকা ধাবার সামনে ঝাড়ু দিচ্ছে। আগের দিনের কয়েকজন কাস্টমার আবার আসবে শুনে তার মুখে আজ একটু আত্মবিশ্বাসের হাসি। বৃদ্ধ বাবা বেঞ্চে বসে মেয়ের দিকে তাকিয়ে বললেন, কিরে মা, আজ তো আমাদের ধাবার দ্বিতীয় দিন, তো আজ কি কি রান্না করবি? কাল তো সবাই খুব প্রশংসা করছিল। আজ একটু বেশি রান্না করব বাবা, যদি গতকালের মতো আবার যদি লোকজন আসে। তা বাজার থেকে কি কি আনতে হবে? এই নাও, আমি এই কাগজে সব লিখে দিয়েছি। আর হ্যাঁ, ভালো মানের সরিষার তেল আনতে ভুলো না। ঠিক আছে মা, আজ মনে হচ্ছে সবার জন্য জমিয়ে রান্না হবে। বাবা, যতটা পারো টাটকা জিনিস কিনো। ওরা ওদের পরিশ্রমের টাকায় খাবে, সবাই যেন পেট পুড়ে খেতে পারে। মানুষ একবার খেয়ে যেন আবার ফিরে আসে। চিন্তা করিস না, আমার মেয়ের ঢাবায় বাসি বা খারাপ জিনিস কোনোদিন ঢুকবে না। বৃদ্ধ বাবা কাপড়ের ব্যাগটা হাতে নিয়ে বাজারের দিকে রওনা দিলেন। কাকু, আজ এত সকালে কি কি দেব? আমার মেয়ে নতুন ঢাবা খুলেছে, আজ একটু ভালো সবজি দিতে হবে রে রমেশ, সবাই খেয়ে যেন খুশি হয়। কাকু, তুমি একদম চিন্তা করো না, আমি বেছে বেছে সব টাটকা সবজিগুলো তোমাকে দিচ্ছি। একদম ভোরে ক্ষেত থেকে এসেছে। ঠিক আছে বাবা, আমার মেয়েটা বলে রান্না ভালো করতে হলে জিনিসও ভালো হতে হবে, তাহলে রান্নার স্বাদ আসবে। ঠিকই বলেছ কাকু, তোমাদের ধাবায় আজ আমিও যাব। আমার গিন্নি আজ বাপের বাড়ি গেছে। ঠিক আছে বাবা, দুপুরে চলে আসিস তাহলে। আমি এখন চললাম রে, আরো অনেক বাজার বাকি রে। এরপর বাবা পেঁয়াজ, টমেটো, আলু, ধনেপাতা সব একে একে কিনলেন। মশলার দোকানে গিয়ে বললেন, ভাই, একটু ভালো মানের গরম মশলা আর সরিষার তেল দাও। কাকা, আপনার মেয়ের রান্না খেয়েছি, সত্যি বলছি, মায়ের হাতের রান্নার মতো স্বাদ। আপনার মেয়ের রান্নার কথা বাজারে সবাইকে বলছি। ও ছোটবেলা থেকেই রান্না করতে ভালোবাসতো, তো আজ মানুষ যদি ওর রান্না পছন্দ করে তাহলে আমার সব কষ্ট সার্থক। সব কেনাকাটা শেষ করে বাবা টাকাগুলো গুনলেন। পকেটে মাত্র 40 টাকা বাকি। তিনি আস্তে করে বললেন, টাকা কমে গেছে, কিন্তু মন ভরে গেছে। আজ যদি সব খাবার বিক্রি হয় তাহলে কাল আরো ভালো বাজার করতে পারবো। ভারী ব্যাগ দুটো কাঁধে তুলে ধীরে ধীরে ঢাবার দিকে হাঁটতে লাগলেন। এই নে মা, বাজারে আজ একদম টাটকা রুই মাছ পেয়েছি। আর এই দেখ, ভালো চালও এনেছি কিছু। আজ লোকজনকে এমন রান্না খাইয়ে দেব যাতে আঙুল চুষতে বাধ্য হয়। তোমাকে এতদিন পরে হাসতে দেখে খুব ভালো লাগছে। কিন্তু বাবা, তোমার এত দৌড়ঝাঁপ করতে হবে না বলেছি তো। বয়স হয়েছে একটু, তো বোঝো। তুমি শুধু ঢাবার কাউন্টারে বসবে, রান্নার সব দায়িত্ব আমার। সকাল হতে না হতেই ঢাবার সামনে এসে দাঁড়ায় দু একজন দিনমজুর আর পথচলতি মানুষ। রসিকার হাতের ফোড়ন, ডাল আর গরম গরম ভাতের সুবাসে চারপাশটা ভরে ওঠে। তারা তৃপ্তি করে খায় এবং খাবার শেষে তৃপ্তির ঢেকুর তুলে দাম মিটিয়ে দেয়। ঠিক রাস্তার ওপারেই রয়েছে এলাকার পুরনো এবং বড় হোটেল, যার মালিক গোবর্ধনবাবু। সে বেশ কিছুদিন ধরেই দেখে আসছে এই ভাঙাচোরা কুড়ে ঘরের ঢাবার দিকে লোকজন বেশি ভিড় করছে। গোবর্ধনবাবু ক্যাশ কাউন্টারে বসে তার এক কারিগরকে ডাকলেন। ওই বুড়ো আর তার মেয়েটা হঠাৎ কোথা থেকে এসে গ্যারাকল বসালো রে? আমাদের হোটেলের কাস্টমার অর্ধেক তো ওদিকেই টেনে নিয়ে যাচ্ছে। ওদের রান্নায় এমন কি জাদু আছে যে লোক পাগল হয়ে যাচ্ছে? বাবু, শুনেছি মেয়েটা নাকি একদম খাঁটি মশলা বেটে রান্না করে আর দামও কম রাখে। এভাবেই চলতে থাকলে আমাদের দোকান তো লাটে উঠবে। দাঁড়া, এদের বার আমি একদিনেই থামিয়ে দিচ্ছি। নতুন ব্যবসায় নামার সাহস কত! আজ রাতেই এমন চাল চালবো, জীবনেও আর ঢাবার নাম মুখে আনতে পারবে না।
গভীর রাত, চারপাশ একদম নিঝুম। ধাবা এখন বন্ধ। হরেকৃষ্ণবাবু আর রসিকা ক্লান্ত হয়ে পেছনের কুঁড়ে ঘরে ঘুমিয়ে পড়েছেন। গোবর্ধনবাবুর পাঠানো এক ভাড়াটে লোক ধাবার পেছনের দরজা দিয়ে ভেতরে ঢোকে। তার হাতে একটা নোংরা, পচা, গন্ধযুক্ত কেমিক্যাল আর কিছু মৃত ইঁদুরের অবশিষ্টাংশ। সেগুলোর একটা অংশ রসিকার রান্নার মশলার কৌটায় মিশিয়ে দেয় এবং বাকিটা চালের বস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন সকালেই ঘটে বিপত্তি। খদ্দেররা এসে খাবার খাওয়ার পরেই বমি করতে শুরু করে। চারদিকে হইচই পড়ে যায়। এ কি খাবার খাইছে রে? খেয়ে তো গলা জ্বলে যাচ্ছে, বমি আসছে। ধাবার খাবারে বিষ মিশে আছে নাকি? গরিবের মেয়ে বলে কি মানুষের জীবন নিয়ে এভাবে খেলা করবে? এদের ধাবা বন্ধ করে দেওয়া উচিত। আরে কি ব্যাপার, কি হয়েছে এখানে? ওহ, আমি তো আগেই বলছিলাম এই অপরিচ্ছন্ন জায়গায় খেলে এভাবেই ফুড পয়জনিং হবে। এদের ধাবা বন্ধ করা দরকার। রসিকা পাথরের মতো দাঁড়িয়ে থাকে। সে জানে তার রান্নায় কোনো ভেজাল ছিল না, কিন্তু এই হঠাৎ ষড়যন্ত্রের ফাঁদে সে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়ে। বিশ্বাস করুন বাবুরা, আমার মেয়ে নিজ হাতে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করে, খাবারে কোনো ভেজাল নেই। আমাদের ফাঁসানো হয়েছে। আরে হরে কৃষ্ণ দা, তোমার বয়স হয়েছে, তোমরা হয়তো ঠিকমতো চাল মশলা খেয়াল করনি। গরিব মানুষ ব্যবসা করতে এসছো, তাই বলে মানুষের জীবন নিয়ে তো খেলা করা যায় না। প্রশাসনকে তো খবর দিতেই হবে। মুহূর্তের মধ্যে পুলিশ ও ফুড সেফটির লোকজন এসে হাজির হয়। তারা তল্লাশি চালিয়ে রসিকার রান্নার মশলার কৌটা থেকে সেই সন্দেহজনক কেমিক্যাল ও চালের বস্তার পাশ থেকে নোংরা জিনিস উদ্ধার করে আনে। এগুলো কি? আপনাদের ধাবার খাবারে ভেজাল পাওয়া গেছে। এখনই এই ধাবা সিল করা হচ্ছে এবং আপনাদের থানায় যেতে হবে। পুলিশ তাদের দুজনকে থানায় নিয়ে যাওয়ার কথা বললেও এলাকার কিছু সাধারণ দিনমজুর, যারা নিয়মিত ওই ধাবায় খেত এবং রসিকার সততা জানত, তারা বাধা দেয়। স্যার, বিশ্বাস করুন, রসিকা দিদি আর ওই বুড়ো কর্তা এমন মানুষ নন। ওনারা নিজেরা না খেয়ে আমাদের ভালো খাবার খাওয়ান। এর পেছনে অন্য কারো হাত আছে। স্যার, আমারও ব্যাপারটা সন্দেহ লাগছে। আমি এই ধাবায় গত কিছুদিন অনেকবার খেয়েছি। আমার তো খারাপ কিছু চোখে পড়েনি। ঠিক সেই সময় ধাবার পাশের একটা গাছের ওপর লাগানো একটা ছোট সিসি ক্যামেরা নজরে পড়ে, যেটা এলাকার এক মুদির দোকানদার তার দোকানের সুরক্ষার জন্য লাগিয়েছিল, এবং যার লেন্সটা কিছুটা রসিকার ধাবার পেছনের দরজার দিকেও ফোকাস করা ছিল। স্যার, ওই দেখুন, ওই ক্যামেরার ফুটেজ চেক করলেই সত্যটা সামনে চলে আসবে। গত রাতে কে ধাবার পেছনের দরজা দিয়ে ঢুকেছিল তা পরিষ্কার দেখা যাবে। পুলিশ তৎক্ষণাৎ সেই সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে ল্যাপটপে চালাতে শুরু করে। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় গভীর রাতে গোবর্ধনবাবুর হোটেলেরই এক বিশ্বস্ত কর্মী সন্তর্পণে রসিকার ধাবায় ঢুকছে এবং মশলার কৌটায় কিছু একটা মিশিয়ে পালিয়ে যাচ্ছে। গোবর্ধনবাবু ভিড়ের মধ্যে পালানোর চেষ্টা করতেই স্থানীয় মানুষ তাকে ধরে ফেলে। আরে আমি তো ভুল বোঝাবুঝি, আমাকে ছেড়ে দিন। মানুষের পেটে বিষ ঢুকিয়ে ব্যবসা টিকিয়ে রাখতে চাও? চলো এবার থানায়। তোমার আসল জায়গা সেখানেই। পুলিশ গোবর্ধনবাবুকে হাতকড়া পরিয়ে নিয়ে চলে যায়। ষড়যন্ত্র ব্যর্থ হয়ে ধাবা আবার সগৌরবে চালু হয়। এলাকার মানুষ আরও বেশি সংখ্যা সে ধাবায় আসতে শুরু করে। রসিকার ধাবা এখন সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত নাম। সন্ধ্যাবেলা ধাবার কাজ শেষ করে রসিকা আর হরেকৃষ্ণবাবু একসাথে চা খাচ্ছেন। কি রে মা, এত ঝড়ঝাপটা গেল, তোর ভয় করেনি? ভয় কেন করবে বাবা? যার সাথে তোমার আশীর্বাদ আছে তাকে হারানোর ক্ষমতা কারও নেই। ওরা আমার ধাবা বন্ধ করতে চেয়েছিল, আর উপরওয়ালা আমার সততা সারা শহরের সামনে প্রমাণ করে দিল। দিন গড়ায়। রসিকার ধাবা আজ অন্যতম সেরা ও জনপ্রিয় খাবারের ঠিকানা। রসিকা এখন শুধু একজন সাধারণ মেয়ে নয়,
সে এলাকার এক সফল এবং স্বাবলম্বী নারী উদ্যোক্তা। অন্যদিকে সুমিতের ব্যবসায় বড় ধস নেমেছে। একদিন বিকেলে সুমিতকে সম্পূর্ণ ভেঙে পড়া অবস্থায় ধাবার সামনে দিয়ে হেঁটে যেতে দেখা যায়। গায়ে সেই দামি পোশাক নেই, চোখে মুখে চরম হতাশা ও ক্লান্তির ছাপ। রসিকা, সুমন, তুমি এখানে? রসিকা, একটা কাজের সুযোগ কি মিলবে এখানে? আমার সব শেষ হয়ে গেছে। কাজের সুযোগ হয়তো মানুষ পায় সুমিতবাবু, কিন্তু আত্মসম্মান হারিয়ে ফেলার পর সেই শূন্যতা আর কেউ পূরণ করতে পারে না। যে মানুষ অন্যের সর্বনাশের চক্রান্ত চালায় তার নিজের পতন অনিবার্য। আমাকে ক্ষমা করে দাও রসিকা। সেদিন মা আর বোনের কথায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ আমার নিজের কেউ নেই, আমার ব্যবসা ধ্বংস হয়ে গেছে। ওই গোবর্ধন আমাকে পথে বসিয়েছে। আমি বুঝেছি আমার অহংকার আর অন্ধতায় আমার এই সর্বনাশ ডেকে এনেছে। অহংকার মানুষকে অন্ধ করে দেয় সুমিতবাবু। সেদিন যখন আপনার বাড়ির দরজায় আমাকে ছুঁড়ে ফেলে দেয়া হয়েছিল, আমার আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দেয়া হয়েছিল। তখন আপনার এই অনুশোচনা কোথায় ছিল? আপনি তো সেদিন প্রতিবাদ দূরের কথা, উল্টে আমার গায়ে হাত তুলেছিলেন। রসিকা, আমায় ক্ষমা করে দাও। আমার অহংকার আর ভুল সিদ্ধান্ত আজ আমাকে ধ্বংস করে দিয়েছে। নিজের পায়ে দাঁড়ানোর আর কোনো রাস্তা খোলা নেই আমার সামনে। অন্তত একটা সুযোগ দাও, ধাবার বাসন মাজার কাজ বা যে কোনো ছোট কাজ দাও আমাকে। আমি মাথা গুজে বেঁচে থাকতে চাই। রসিকা গভীর দৃষ্টিতে সুমিতের দিকে তাকিয়ে থাকে। মানুষটার চোখে আজ আর কোনো অহংকার নেই, আছে বুক ভাঙা অনুশোচনা। রাশিকার মনের ভেতরের ক্ষোভগুলো ধীরে ধীরে করুণায় ও ক্ষমার আলোয় বদলে যায়। সে বুঝতে পারে মানুষের পতনের পর তাকে আরও নিচে ঠেলে দেওয়া আত্মসম্মানের পরিচয় নয়, বরং ক্ষমা করাটাই আসল বড়াই। মানুষ ভুল করে সুমিতবাবু, কিন্তু ভুল শুধরে নেওয়ার সৎসাহস সবার থাকে না। আপনি আপনার অহংকার হারিয়েছেন, কিন্তু মনুষ্যত্ব তো হারিয়ে ফেলেননি। কাজের লোক হিসেবে নয়, একজন সহকর্মী ও মানুষ হিসেবে আপনার এখানে জায়গা হতে পারে। আসুন, নতুন করে সব শুরু করা যাক। সুমিত অবিশ্বাস ভরা চোখে রসিকার দিকে তাকিয়ে থাকে। যে মেয়েটিকে সে একদিন ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আজ সেই মেয়েটি তার জীবনের সবচেয়ে বড় আশ্রয় হয়ে দাঁড়িয়েছে। দিন কাটতে থাকে। সুমিত ধাবায় খুব নিষ্ঠার সাথে কাজ করতে শুরু করে। সে আগে সেই দাম্ভিক সুমিত আর নেই, এখন সে মাটির মানুষ। রসিকার রান্নার কাজে সাহায্য করা থেকে শুরু করে ধাবার হিসাব নিকাশ সব কিছু খুব দায়িত্ব নিয়ে সামলায় সে। রসিকার এই নিরহংকার ও ক্ষমাশীল রূপ সুমিতের মনে এক গভীর ভালোবাসার জন্ম দেয়। সে বুঝতে পারে রসিকাই তার জীবনের আসল রত্ন। একদিন ধাবার কাজ শেষ হওয়ার পর যখন চারপাশটা শান্ত, সুমিত সাহস করে রসিকার সামনে এসে দাঁড়ায়। রসিকা, আমি জানি তোমার প্রতি আমি যা করেছি তার কোনো ক্ষমা হয় না। তবুও আজ নিজের সমস্ত লজ্জা বিসর্জন দিয়ে একটা কথা বলছি। তুমি কি আমাকে বিশ্বাস করে আরেকটা সুযোগ দেবে? এবার আমার ভালোবাসা শুধু মুখের নয়, আমার সারা জীবনের প্রমাণ দিয়ে তা অর্জন করব। আমি দেখেছি আপনার সেই অহংকার আজ ভেঙে গুঁড়িয়ে গেছে। আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, আর সবচেয়ে বড় কথা, নিজের অহংকার বিসর্জন দিয়ে অন্যের দরজায় মাথা নিচু করে দাঁড়ানোর যে সৎসাহস আপনার হয়েছে, সেটাই একজন মানুষের আসল পরিবর্তন। যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে তাকে ক্ষমা করা যায়। আর আমি কোনো করুণা থেকে নয়, আপনার এই পরিবর্তিত মানুষটিকে দেখে আবার বিশ্বাস করেছি, ভালোবেসেছি। রসিকা, তুমি দেবী। আমি তোমার এই বিশ্বাসের এক ফোঁটাও যোগ্য নই। তবু যদি একটু সুযোগ দাও, আমার সারা জীবন দিয়ে তোমার এই ঋণ শোধ করব। এবার আমি তোমাকেও ভালোবাসব, তোমার আত্মসম্মানকে আমার জীবনের সব কিছুর চেয়ে উঁচুতে স্থান দেব।
মানুষের পরিবর্তনই তার সবচেয়ে বড় প্রমাণ, সুমিত। চলো, অতীতের ময়লা ঝেড়ে ফেলে আমরা ভবিষ্যতের পথটা একসাথে গড়ি। তাদের পুরনো ভুল বোঝাবুঝি ধুয়ে মুছে যায়। তারা একে অপরকে সত্যিকারে ভালোবেসে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয় এবং আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ে তো হল, কিন্তু রসিকা তার বৃদ্ধ বাবা হরেকৃষ্ণবাবুকে একা ফেলে কোথাও গেল না, বরং সুমিত নিজেই প্রস্তাব দিল যে তারা হরেকৃষ্ণবাবুকে ছেড়ে কোথাও যাবে না। তারা একটি বাড়িতে, রসিকা, সুমিত আর বৃদ্ধ হরেকৃষ্ণবাবু একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলেন। দর্শক, গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো হল মিরাজ, উনি চাঁদপুর থেকে আমাদের ভিডিও দেখছেন, আমাদের কমেন্ট করেছেন। জান্নাত ফেরদৌস আদর, উনি খুলনা থেকে আমাদের ভিডিও দেখছেন, আমাদের কমেন্ট করেছেন জয়শ্রী বর্মন। আমাদের কমেন্ট করেছেন রচিখা জাহান মুইদা। আমাদের কমেন্ট করেছেন মনিকা। আমাদের কমেন্ট করেছেন পারভিন আক্তার। আমাদের কমেন্ট করেছেন মাহমুদা বেগম। আমাদের কমেন্ট করেছেন ঈশা। আমাদের কমেন্ট করেছেন রফিকুল মণ্ডল। আমাদের কমেন্ট করেছেন লুকাইয়া মিম। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি। আর যারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা কে কোথায় থেকে দেখছেন আর আপনাদের নাম কি তা কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের পাঠানো সেই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাদের আগামী ভিডিওতে পড়া হবে, তাই দেরি না করে এখনই কমেন্ট করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।